পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। শেখ হাসিনা পদত্যাগ করেছেন, দুদিন হয়ে গেছে। আহ, তারপরেও বাংলাদেশে কিন্তু শান্তি ফেরেনি। আমরা যখন এই প্রতিবেদন করছি, তখনও পর্যন্ত অন্তর্বর্তী সরকার গঠন করা হয়নি, রাত্রিবেলা হবে। কিন্তু তার আগেই বাংলাদেশ যেন এক হত্যাপুরী, নির্বিচারে হত্যা চলেছে। আহ, বিভিন্ন জায়গা থেকে মেরে মৃতদেহ টাঙিয়ে রাখা হচ্ছে, বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ হচ্ছে, মন্দিরে আক্রমণ হচ্ছে, নানা খবর ভেসে আসছে। উল্টো দিকে আমরা কি দেখছি? আমরা উল্টো দিকে দেখলাম যে জলপাইগুড়ির বেড়াবেড়ি সীমান্তে ওপার থেকে প্রচুর বাংলাদেশি ভারতে ঢোকার বা পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করছে। সেটা বিএসএফ স্টেটমেন্টও দিয়েছে। সেখানে দাঁড়িয়ে আহ, সেখানে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা বলে তাদের আবার ঘরে ফিরিয়ে দিয়েছে। এই যে আমরা যে জায়গায় আর কি এগোচ্ছি, আহ, এই সরকার, এই যে অন্তর্বর্তী সরকার ইউনূসের নেতৃত্বে গঠিত হবে, তারপর রাশটা কি জামাত বা বিএনপির হাতে চলে যাবে? এবং সেখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের কাছে কি আবার সেই আশঙ্কা, আবার সেই জঙ্গিদের কি একটা চারণভূমি হয়ে উঠবে বাংলাদেশ, যেটা 2001 থেকে 2006-এর মধ্যে ছিল? এবং পশ্চিমবঙ্গ কি আমরা আতঙ্ক বাড়বে আগামী দিনে? কি অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা আজকে? আমরা এ বিষয়ে কথা বলবো রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি এবং যিনি দীর্ঘদিন সেন্ট্রাল আইবিতে পদস্থ পদ সামলেছেন, নপরাজিত মুখোপাধ্যায়ের সঙ্গে। নপরাজিত বাবু, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। নমস্কার, সবাইকে জানাই গুড মর্নিং। এবং আপনাদের আজকের দিনটা ভালো কাটুক এই ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনার সঙ্গে আলাপ এবং সংবাদ শুরু করব আমি। হ্যাঁ, বলুন আপনার আপনাকে কি যে আমি প্রশ্ন? যেটা বললাম, আজকে বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে আমাদের সংখ্যা কত দূর? কারণ আমি আপনাকে যেটা বললাম, আপনাকে যদি দুটো জিনিস আমি বলি, যে বাংলাদেশের পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন, আশু কি দেখছেন, ভবিষ্যতের দিকে কি দেখছেন, তার সঙ্গে পশ্চিমবঙ্গের আর কি আগামী দিনে আমরা যে আশঙ্কা করছি সেটার কতটা দেখছেন? দেখুন, আপনি একটা পটভূমি এক্ষুনি বললেন, এবং এই পটভূমিটা আজকে আমি শুধু আপনার মুখে নয়, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলে এই পটভূমিটাই আহ বিস্তারিতভাবে আলোচনা হচ্ছে। কিন্তু আপনারা গত 6 মাস কি গত 1 বছর ধরে যে জিনিসগুলো বাংলাদেশে চলেছিল তাই নিয়ে কোনোদিনও আলোচনা করেন। এটা আমি বলবো একটা মিডিয়ার পক্ষে একটা ফেলিওর হয়েছে। যে কিভাবে এই জিনিসটা বিল্ড আপ হলো, এই জিনিসটা তো একদিনে হয়নি, এটা আপনাকে জানা উচিত। সুতরাং এর একটা প্রচুর বড় ব্যাকগ্রাউন্ড আছে। তা সেই জিনিসটা আপনার কিসের জন্য বিল্ড আপটা হলো, কিসের জন্য আজকে এই পরিস্থিতিটা বাংলাদেশে এলো, সেইটা আপনার একটু নজর রাখা উচিত। এখন ব্যাপারটা হচ্ছে যে গত জানুয়ারি মাসে যে ইলেকশনটা হয়েছে, সেই ইলেকশনটা টোটাল ফার্সিক্যাল ইলেকশন ছিল। সেটা আমি বলছি না, সেটা বাংলাদেশের জনগণ বলছে। সুতরাং সেটাই মেনে নিতে হবে। এবং তার পরিপ্রেক্ষিতে যে অ্যালিজেডলি হাসিনা সরকার যে অত্যাচারগুলো চালিয়েছিল, সেগুলো সংবাদ মাধ্যমে, ইন্ডিয়ার সংবাদ মাধ্যমে ঠিক মতন ভাবে আসেনি, কিন্তু বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সেগুলো এসেছে। এখন এই পটভূমির পরিপ্রেক্ষিতে যেটা বিল্ড আপটা হয়েছে সেটা আপনারা জানেন, সেটা আমি বিস্তারিত কিছু বলতে চাই না, কেন সেটা সময় নষ্ট হবে, দীর্ঘায়িত হবে। এই পরিস্থিতি আজকে ক্রিয়েটেড হয়েছে। দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি আপনি জানতে চান, এবং আমি এটা বলছি না, আপনি কিছুদিন আগে, 2 দিন আগে, চন্দন নন্দী বলে একজন একজন লেখক আছেন, সাংবাদিক আছেন রাদার। তিনি নর্থ ইস্ট নিউজ বলে একটি নিউজ চ্যানেল আছে, তার মধ্যে একটা ডিজিটাল নিউজ উনি করেছেন। সেখানে উনি সম্পূর্ণ ভারতের বিদেশ নীতিকে বলেছেন যে এটা একটা ফেলিওর হয়েছে। রিসেন্টলি আমি একটা এনডিটিভিতে, সরি, ইন্ডিয়া টুডেতে একটা ডিবেট শুনছিলাম। সেখানে সুবীর ভৌমিকের মতন একজন জার্নালিস্ট, তারপরে আরো 2-3 জন ঢাকার জার্নালিস্ট, তারা বলছে যে ভারতের বিদেশ নীতিটা ঠিক মতন হয়নি। কেন, কথাটা হচ্ছে যে আমরা একটি দেশের ওপরে নজর রাখিনি,
একটি ইন্ডিভিজুয়াল, একটি ব্যক্তি যে ওই দেশটি পরিচালনা করছিল, তার উপরে আমরা সাপোর্ট দিয়েছি, যার জন্য আমাদের এই ভয়। এরপরে আমার এই আমি এই প্রেক্ষিতে দেখছি, এবং আমি যেটা, এটা নিজের ধারণা নয়, নিজের ব্যক্তিগত ধারণা নয়, এটা কতগুলো ফ্যাক্টস এর উপরে বেস করে বলছি, যেটা ভারতের বিভিন্ন সাংবাদিকরাও এই জিনিসটা তুলে ধরেছে। এরপরে আপনার যদি যা প্রশ্ন থাকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি যতটা পারবো আমি আমার সদুত্তরগুলো দেব। নপরজিৎ বাবু, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে তো ভারতের ব্যর্থতার বলছেন, যে না বুঝে ওটা, কিন্তু আহ আওয়ামী লীগ সরকার থাকাকালীন ওখানে আমার যেটুকুনি খবর, সেখানে প্রায় 172টি যে জঙ্গি ক্যাম্প ছিল, যেটা 2001 থেকে 2006 সাল পর্যন্ত ছিল, সেই ক্যাম্পগুলো এরা ধ্বংস করেছে। এবং এরা শুধু তাই নয়, ইব্রাহিমের যে দুজন সহযোগী ছিল, তাদেরও পর্যন্ত ভারতের হাতে তুলে দিয়েছেন এরা সেখানে, ওখানে। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা সময় আমরা, যেটা আপনাকে বললাম, 91 থেকে 96 বা 2001 থেকে 2006, আমরা দেখেছিলাম আইএসআই এবং ডিজিএফআই এরা দুজনে মিলে মোট, এই যে বললাম, 172টি অস্ত্র প্রশিক্ষণ শিবির খুলেছিল। এবং সেখানে দাঁড়িয়ে এনএলএফটি, এটিটিএ, পিএলএ, তারপরে পিএলও বা এনএসসিএন, যে নর্থ ইস্টের যে স্টেটগুলো, অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টও তাদের সতর্ক করেছে যে সেভেন সিস্টার যেখানে জঙ্গি তৎপরতা হয়েছিল, এর আগে বাংলাদেশে বেস করেছিল। আপনি কি মনে করেন সেটা আবার চাগিয়ে উঠবে, যেহেতু জামাত আবার মাথা চাড়া দিচ্ছে সেখানে? দেখুন, আপনি যেটা বলছেন সেটা স্পেকুলেশনের বিষয়, এখন থেকে আমি কিছু বলতে পারবো না। আর যে প্রশ্নটা আপনি করছেন, জামাত জামাত জামাত, এই জিনিসটা আমি বারবার শুনেছি। জামাতের সঙ্গে শেখ হাসিনা সরকারের একটা ওতপ্রোত সম্বন্ধ ছিল, এবং আপনি যে কোনো বাংলাদেশের যে আহ ওয়াকিবহল মহল, তাদের সঙ্গে যদি আপনি কথা বলেন, আপনি, তসলিমা নসরিন কালকে ফেসবুকে লিখেছেন, সেখানে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে কায়েমি মাদ্রাসাগুলোর সঙ্গে এবং জামাতের সঙ্গে কিভাবে আওয়ামী লীগ সরকারের যোগসাযোগ ছিল। হতে পারে যে ওনারা কিছু ক্যাম্প নষ্ট করেছে, কিছু নষ্ট করেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা কি চাইছি। আমরা চাইছি, আপনার প্রশ্নর মাধ্যমে আমি এরকম একটা আভাস পাচ্ছি যে হাসিনাকেই ওখানে রেখে দেওয়া উচিত। সেটা কি করে সম্ভব? আমি যদি ভুল বুঝি আমাকে মার্জনা করবেন, আপনি আমাকে কারেক্ট করবেন। ওখানকার জনগণ যদি না চায়, তাহলে আমরা কে হই এই কথাটা? এম আই রাইট অর না, নট, সেটা আপনি বলুন। আপনি আমার বললে দুটো আমি জিনিস বলবো। দেখুন। দেখুন, হাসিনা হাসিনার মতো চলে গেছে, সেই বিষয়ে ব্যাপার নেই। আমরা পরবর্তী যেটা জানতে চাইছি, হাসিনার সময় আপনি বলতে পারেন সেখানে গণতন্ত্র ছিল না, সেটা আজকে দেখা যাচ্ছে নানা আর কি ভয়েস সোচ্চার রয়েছে, এবং সেখানে যদি জনগণের সমর্থন না থাকে তাহলে এত বড় একটা কু বাকি এটা হয় না। কিন্তু উল্টো দিক, যেটা হাসিনার সময় যেটা হয়েছিল, অন্তত জঙ্গি ক্যাম্পগুলো ধ্বংস করা হয়েছিল ভারতের কথায়, সেই আতঙ্কটা আজকে চাপিয়ে উঠছে। কেন উঠছে? আপনাকে আমি একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে আইএসআই এর পেশোয়ার যে ইউনিট, তার আড়ালে থাকা একটা এক্স হ্যান্ডেল, তার নাম হচ্ছে পাক ওয়ান স্ট্রিম। সেখান থেকে লাগাতার আর কি কুৎসা বা মিথ্যা প্রচার হচ্ছে, এবং সেখানে বলা হয়েছে জনৈক ইশবাক খান বা ইশবাক শাহ সম্প্রতি লিখেছিলেন যে পশ্চিমবঙ্গ দিয়ে সশস্ত্র সেনা ভারতীয় মুসলমানদের মারতে আসছে বলে তারা একটা ছবিও পর্যন্ত পোস্ট করে দিয়েছিলেন। পরবর্তীকালে বাংলাদেশকে নেমে সেটা বলতে এগুলো মিথ্যা প্রচার হচ্ছে। ফলে আমি সেটাই জানতে চাইছি, এই যে ধরুন আইএসআই এর ন্যারেটিভ, আপনি কি মনে করেন না যে এই যে আজকে যে পালাবদল হলো, সেখানে কোনো বিদেশি শক্তির হাত হাত আছে, নাকি শুধুমাত্র ছাত্ররা মিলেই করে ফেললো এত বড় একটা কাণ্ড? দেখুন, আমার কাছে সঠিক কোনো খবর নেই যে বিদেশি শক্তির হাত আছে কি হাত নেই, সুতরাং আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। যদি আমার কাছে কোনো সঠিক খবর থাকতো, ডেফিনেটলি আমি শেয়ার করতাম। তবে এরকম অনুমান করা হচ্ছে, এরকম বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছে যে আইএসআই আছে, কি চায়না আছে, কি আমেরিকা আছে, এরকম নানান রকম মানে স্পেকুলেশন করা হচ্ছে। তা আমার মনে হয় এই স্পেকুলেশনের মধ্যে না যাওয়াই ভালো। আমরা যা দেখেছি যে ওখানে একটা ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলনটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং আপনার যেটা আহ কিছুদিন আগে এনি নিউজও বলেছে
যদি ভারতের এতটাই আশঙ্কা থাকতো, তাহলে হাসিনার, যদি ভারত চাইতো যে হাসিনা ওখানে থাকুক, তাহলে হাসিনার যে পদ্ধতিতে যে কাজটা করেছিল সেটা শুধরে দেওয়া উচিত ছিল, যাতে হাসিনার পতনটা না হয়। এখন আপনি বলছেন যে ওখানে আইআইজি আসবে, এই আসবে, ওই আসবে, সেটা কি হবে না হবে, পরবর্তী সরকারের সঙ্গে ভারত সরকারের কি রিলেশন থাকবে, এবং ভারত সরকার আমরা সেই অ্যামাউন্ট অফ কনভিনসিং ওদের করে যদি আমরা অ্যাকশন নিতে পারি, তাহলে এই থ্রেট গুলো থাকবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্ডিয়া তো কোনো উইক কান্ট্রি নয়, ইন্ডিয়ার একটা বিরাট বড় বর্ডার ফোর্স আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে। তো সেই ফোর্সটা যদি অ্যাক্টিভ হয় এবং ভারতের মধ্যে ইনফিলট্রেশনটা ওরা রুখতে পারে, তাহলে ওরা ক্যাম্প করুক আর না করুক কিছু এসে যায় না আমাদের। ওরা যদি ওখানে ক্যাম্পও করে থাকে, কিন্তু ইনফিলট্রেশনটা আমরা শক্ত হাতে দমন করি, তাহলে কি 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 মানে অসুবিধে কি? কিন্তু আমাদের যদি অ্যাকশন এতে বর্ডার ফোর্সেস এর কিংবা অন্য কোনো যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাদের যদি কিছু খামতি থাকে, তাহলে এই পরিস্থিতিটা আবার রাইজ করবে। সেটা তো এখনো রাইজ করবে, উনার আমলেও রাইজ করবে, সবসময় এই থ্রেটটা থাকছে। কিন্তু সেটাতে হচ্ছে কি, আমাদের একটু অ্যালার্ট হতে হবে, আমাদের নিজেদের কান্ট্রিকে নিজের ভাবে সেভ করতে হবে, তাহলে এই প্রশ্নটা উঠবে না। আমি দেখুন, এইভাবে আপনার এই পরিস্থিতিতে। প্রথমত হচ্ছে, দেখুন, এটা হচ্ছে সর্বদলীয় যে বৈঠক হয়েছিল, সেখানে আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তিনি বলেছিলেন যে বিদেশি হাত আছে কিনা, যখন রাহুল গান্ধী তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি উড়িয়ে দেননি, বরঞ্চ পাকিস্তানি এক কূটনীতিকের ফেসবুক প্রোফাইল বা সমাজ মাধ্যমের প্রোফাইল কিভাবে পাল্টে গেছে তিনি সে কথা বলেছিলেন, তার বেশি আর ভাঙেননি। প্রথমত এক নম্বর, আর কি ভারত সরকারও বলছে না যে এখানে যে বিদেশি শক্তির হাত নেই। দ্বিতীয়ত, আপনি যে কথাটা বললেন ফুল প্রুফ চেকিং তো সম্ভব, হ্যাঁ, এটা হলে ভালো। সেটা সম্ভব হলে আজকে আর আমেরিকার মতো দেশের 26/11 হতো না, বা সেখানে গিয়ে দুদিন আগে ইরানে গিয়েও ইসরায়েল হানা দিয়ে হামাসের প্রধানকে মেরে আসতে পারতো না। ফলে ফুল প্রুফ চেকিং বলে কিছু হয় বলে আপনি ভালো জানবেন, সেটা আপনি সেন্ট্রাল এত গুরুত্বপূর্ণ পদে ছিলেন। আমার যেটা জানার সেটা হচ্ছে, ধরুন কালকেই আমরা যেটা দেখলাম, যেটা বেরুবাড়ি সীমান্ত প্রায় আছড়ে পড়ছে, প্রায় 250-300 জন সেখানে চলে আসছেন। এবার সেই বিপদ কি আপনি মনে করেন না যে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত বিপদ, নাকি যেরকম চলছে সেরকমই চলবে? যেহেতু আগে আমরা এখান থেকে দেখেছি, পশ্চিমবঙ্গ থেকে জামাত হোক, হুজি হোক, অনেক জঙ্গি ধরা পড়েছে, এবং কি খাগড়াগড়ের মতো ইনসিডেন্ট আছে। শুনুন, আমি এখানে একটু ক্ল্যারিফাই করে দিতে চাই। আমার যা খবর সেটা হচ্ছে, এই যে বেরুবাড়ি সীমান্তে যেটা হচ্ছে, সেটা কিন্তু কমন পাবলিক চলে আসছেন। এটা একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির লোকেরা, যারা আগে অত্যাচার করেছিল আর এখন যাদের ওপরে অ্যাকশন হচ্ছে ওখানে, তারাই ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করছে। যেরকম আগে আপনি দেখলেন যে কালকে একজন মেজর জেনারেল, উনি প্লেনে করে কোথায় দুবাই না কোথায় যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওকে ইন্টারসেপ্ট করে নেওয়া হলো ওখানে। এরকম আমরাও খবর পেয়েছি কালকে। বাংলাদেশি সংবাদ মাধ্যম বারবার বলছে যে আওয়ামী লীগের একজন সাপোর্টার, সে বোরখা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, হুম। তাকে ফাঁস দিয়ে, গলায় ফাঁস দিয়ে মেরেছে। এখন এগুলো ওদের ইন্টারনাল অ্যাফেয়ার্স। এবং ব্যাপারটা হচ্ছে সোজা, যে যখন একটা দেশেতে এইরকম টার্গেটেড একটা অ্যাটাক হচ্ছে, একটা পলিটিক্যাল পার্টি যে এতদিন ওখানে ছিল, ওখানে রাজত্ব করেছে এবং তাদের অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, তাদের ওপরে অ্যাকশন একটা হচ্ছে, এবং তাদেরই মেনলি সাপোর্টার্স তারা চলে যাচ্ছে ওখানে, বিভিন্ন জায়গায় চলে। যেমন আমি একটা খবর পেলাম, যশোরেতে আপনার একটি হোটেল আছে, সেই হোটেলেতে ওরা আগুন লাগে। ব্যাপারটা হচ্ছে যে হোটেলের মালিক একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সাপোর্টার হ্যাঁ, ছিল, অথবা রাজনৈতিক দলের লোক ছিল। এরকম ওখানে আরো যশোর থেকেও আরো খবর আসছে যে ওখানে একটি যারা রুলিং পার্টির লোকেরা ছিল তাদের উপরে হামলা হচ্ছে, এখন ব্যাপারটা কি হচ্ছে, তারা নিজেদের প্রাণ বাঁচাবার জন্য ন্যাচারালি আপনার ইন্ডিয়ার বর্ডারে আসছে, এবং বর্ডার ক্রস করে ভাবছে যে ইন্ডিয়াটা হচ্ছে সেফ হেভেন, এখানে থাকলে আমাদের উপরে অত্যাচার হবে। কারণ এটা স্বাভাবিক, এটা হওয়া স্বাভাবিক।
তা বলে কি আপনি বলতে চান ওখান থেকে দলে দলে লোক চলে আসছে? আমার তো মনে হয় না, আমার কাছে সেরকম কোনো খবর নেই যে যেটা 71 সালে হয়েছিল, দলে দলে লোক ওখান থেকে পাক আর্মির অ্যাকশনের জন্য দলে দলে লোক ওখান থেকে চলে এসেছিল, সেরকম আমার কাছে ব্যক্তিগতভাবে খবর নেই। সুতরাং আমি এই বিষয়ে আমি আপনাকে কন্ট্রাডিক্টও করতে চাই না, এবং এর সপক্ষেও কিছু কথা বলতে চাই না, কেন আমার কাছে আপাতত এই বিষয়ে কোনো খবর। তাহলে আপনি কি মনে করেন না, বা আপনার কি এরকম কোনো তাহলে আপাতত আশঙ্কা নেই যে ওখানকার মাটি আবার জঙ্গিদের জন্য ব্যবহার হতে পারে, এবং আমরা যেটা বলি যে সেভেন সিস্টার সেটা টার্গেট হতে পারে, বা ওয়েস্ট বেঙ্গলে আবার তারা কাজ শুরু করতে পারে? এটা এক নম্বর। আর আর দ্বিতীয়, আমার শেষ প্রশ্ন, এই দুটো একসাথে করে নি কারণ সময় অনেক কম এখন। দ্বিতীয় প্রশ্ন, নপরাজিত বাবু, সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশের ডিজি পদ সামলেছেন। সেখানে দাঁড়িয়ে বর্তমান যারা এখন রাজ্য প্রশাসনে আছেন তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে, কারণ এই টার্মোয়েলে? শুনুন, রাজ্য প্রশাসনকে আমি পরামর্শ দেবার কেউ নই, কেন আমি অলরেডি আর রাজ্য প্রশাসনে নেই। সুতরাং আমি ওদের কোনো পরামর্শ দিতে পারবো না। এটা আমি খোলাখুলি ভাবেই বলছি। ওরা নিজেরা, আমি মনে করি যারা এখন বর্তমানে রাজ্য প্রশাসনে আছেন তারা অত্যন্ত দক্ষ, এবং তারা অবস্থা বুঝে সঠিক ব্যবস্থা ঠিকই নেয়। আচ্ছা, দ্বিতীয় কথা, জঙ্গি পরিস্থিতি এই পরিস্থিতিতে বাড়বে কি কমবে আমি সেটা বলবো না। এখন ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ার একটা থ্রেট, ইন্টারনাল সিকিউরিটি থ্রেট আছে, থাকবে, এবং আগামী দিনেও থাকবে। পাস্টেও ছিল, এখনো আছে, পরবর্তীকালেও থাকবে। সেটার জন্য ইন্টারনাল সিকিউরিটি অ্যাপারেটাস যেটা আছে তারা সবসময়, এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে তারা সবসময়। এখন ব্যাপারটা হচ্ছে কি, যেটা আপনি প্রশ্ন তুললেন যে আগামী দিনে একটা ভয়াবহ সিচুয়েশন হ্যানা ত্যানা, আমি তো মনে করি না যে যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট তৎপর হয় এবং বাংলাদেশের সরকারের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ একটা রিলেশন বিল্ড আপ করে, এবং বাংলাদেশও ডেফিনেটলি রেসপন্ড করবে, তাহলে এই যে আশঙ্কাটা করা হচ্ছে সেটা আমার মনে হয় অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। এবং আমি তো মনে করি যে এই যে আশঙ্কাটা, এটা মোরলেস একটা স্পেকুলেশনের বিষয়। আগামী দিনে বোঝা যাবে যে এটা কোন দিকে টার্ন নিচ্ছে, এবং আমরা কতটা তৎপর বাংলাদেশের সরকারের সঙ্গে একটা লাইন মেনটেন করে যদি কিছু ঘটনা ঘটে আহ তার বিরুদ্ধে কিভাবে অ্যাকশন নিতে হবে। এটা গেল এক। এখন যেটা সবচেয়ে মোর ইম্পর্টেন্ট জিনিস, সেটা বাংলাদেশে একটা স্টেবল সিচুয়েশন আসুক। এই আমরা শুনেছি যে আজকে নতুন সরকার শপথ গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ, আহ, তত্ত্বাবধানে, এবং হি ইজ এ হাইলি রেসপেক্টেড পার্সন। এবং দ্বিতীয় কথা যেটা সবচেয়ে ভালো বাংলাদেশের পাবলিক যেটা বলছে, সেটা হচ্ছে যে কোনো পলিটিক্যাল পার্টি ওর মধ্যে থাকছে না, স্টুডেন্টস এবং মোহাম্মদ ইউনূসের অ্যাডভাইজার মিলে এটা করবে, এইটা একটা কাঠামো মোটামুটি তৈরি হচ্ছে, এবং সেনাও ওর মধ্যে থাকছে না। তো দিস ইজ আ গুড সাইন। লেট আস সি হাউ থিংস প্রোগ্রেস, কিভাবে ওখানে ডেভেলপ হচ্ছে। স্পেকুলেট করার এখন বোধহয় সময় নয়, এখন দেখতে হবে যে কিভাবে জিনিসটা ওখানে গড়ে উঠছে, সেটার দিকে বেশি নজরদারি রাখার দরকার। এবং যেরকম ওখানে সিচুয়েশনটা ডেভেলপ করছে, আমাদেরও পলিসিটা সেই অনুপাতে চেঞ্জ হলে আমার মনে হয় যে যা অ্যাপ্রিহেনশন, যা ভয় আমরা পাচ্ছি, সেটা ডেফিনেটলি আমাদের অত ভীত হবার কোনো কারণ নেই। নবরজিৎ বাবু, আজ একদম এই সময় নেই, আমাদের সময় এখানে শেষ। তো অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর আমরাও নজরে রাখবো ইউনূস কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যান। উনি সব বিএনপি, ছাত্র বা অন্য পক্ষদের নিয়ে আগামী দিনে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, ভারত কিভাবে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, আমাদের নজরও সেদিকেই থাকবে। আহ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য, নবরজিৎ বাবু। ধন্যবাদ আপনাকে।